Lesson 3, Autumn, John Clare. I love the fitful gust that shakes the casement all day. কবি প্রথম লাইনটা শুরুই করেছেন আই লাভ দিয়ে, তার মানে আমার ভালো লাগে বা আমি ভালোবাসি। কোন জিনিসটা? না, দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল মানে হচ্ছে যেটা থেকে থেকেই হচ্ছে, আর গাস্ট হচ্ছে দমক। এখানে বাতাসের দমক বা দমকা বাতাস। দ্যাট শেকস, যেটা নাড়িয়ে দিয়ে যাচ্ছে দ্য কেসমেন্ট, জানলার কাঁচ, অল ডে, সারা দিন ধরে। তাহলে সারা দিন ধরে থেকে থেকেই দমকা হাওয়া দিচ্ছে, এবং সেই হাওয়া কি করছে? জানলার বড় বড় জানলার যে কাঁচগুলো সেগুলোকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। এবং এই যে বিষয়টা, এটা কবি বলছেন আই লাভ বা আমার ভালো লাগে। অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এলম ট্রি এক ধরনের গাছ। সেই গাছটা কীরকম? মজি মানে শ্যাওলা লেগে আছে তার গায়ে, গাছটার গায়ে শ্যাওলা ধরে আছে। এবং সেই শ্যাওলা ধরা যে এলম গাছ, সেই গাছের যে ফেডেড লিভস অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া, পাতা ফ্যাকাশে কখন হয়? যখন পাতা শুকিয়ে আসে, মানে এবার পাতা শুকিয়ে ঝরে যাবে, তখন কিন্তু পাতার রং আস্তে আস্তে ফেড হয়ে যায়। তো সেই ফেড হয়ে যাওয়া যে শুকনো পাতা, সেই শুকনো পাতাগুলোকে নিয়ে যায়। তার মানে গাছ থেকে শুকনো পাতাগুলোকে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? না, এই সারা দিন ধরে বয়ে চলা দমকা বাতাস। কারণ স্বাভাবিক, পাতা যদি শুকিয়ে যায় আর যদি জোরে হাওয়া দেয়, সেই পাতা কিন্তু আর গাছের ডালের সাথে লেগে থাকে না, সেই পাতা ঝরে যায়। এবং নিয়ে কোথায় যাচ্ছে? টুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন। টুইরলিং মানে পাক খাইয়ে, পাক খাইয়ে ফেলছে কোথায়? জানলার ওপরে বা জানলার কাচের ওপরে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, তারপর সেইখান থেকে আবার উড়িয়ে নিয়ে যাচ্ছে আরও হাজার হাজার রকম শুকনো পাতার সাথে উড়িয়ে নিয়ে যাচ্ছে কোথায়? না, রাস্তায়। লেন মানে রাস্তা। তাহলে এই যে পুরো বিষয়টা প্রথম স্ট্যান্জাতে রয়েছে যে একটা পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ বা এবং সেই পরিবেশজনিত যে ঘটনাগুলো ঘটছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো সারা দিন ধরে থেকে থেকেই দমকা বাতাস দিচ্ছে, জানলার কাঁচগুলো ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, এবং গাছের পাতা, এবং যে গাছ এলম ট্রি, তা সেটার হচ্ছে গাছের গুঁড়িতে পুরো মস জন্মে গেছে, শ্যাওলা ধরে গেছে, এবং সেই গাছের পাতা ফেড হয়ে আসছে, শুকিয়ে আসছে। আর এই যে দমকা বাতাসে সেই শুকিয়ে যাওয়া পাতা খসে পড়ছে, কিন্তু খসে মাটিতে পড়ছে না। দমকা বাতাস হাজার হাজার পাতাকে কি করছে? পাক খাইয়ে প্রথমে হয়তো কোনো জানলার উপরে গিয়ে ফেলছে, এবং সেইখান থেকে নিয়ে যাচ্ছে কোথায়? একেবারে রাস্তায়। এবং সেই রাস্তায় কি হচ্ছে? হাজার হাজার শুকনো পাতা ওইভাবে জমা হচ্ছে। এবার পাতা শুকিয়ে আসে কখন আমরা জানি? শীতকালে পাতা শুকিয়ে ঝরে যায়, আর শরৎ হচ্ছে শীতের ঠিক আগেই আসে। তাহলে শরৎকাল থেকেই কিন্তু এই যে পাতা শুকিয়ে গিয়ে ঝরে যাওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু শরৎকাল থেকেই শুরু হয়ে যায়, এবং শীতকালে গিয়ে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে গাছ একদম পাতাবিহীন হয়ে যায়। তো এটা হচ্ছে প্রথম স্ট্যান্জা। এবং কবি বলছেন এই পুরো বিষয়টাই, এই যে পরিবেশ, এই যে জানলার সারাদিন ধরে ঠকঠক করে আওয়াজ, সারাদিন ধরে দমকা হাওয়া, এই শুকনো পাতাগুলো গাছ থেকে খসে পড়ে উড়ে চলে যাচ্ছে, এই সবটাই আমার ভীষণ ভালো লাগে। নেক্সট, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শার্ট অব ইভ। টুইগ মানে হচ্ছে ছোট ছোট বা সরু ডাল। তো কবি আবারও বলছেন যে আমার আরও কিছু বিষয় ভালো লাগে। সেটা কি? না, যখন এই যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, এবার পাতা ঝরে যাওয়ার পর গাছের শুকনো ডালপালাগুলো থেকে যাচ্ছে, সরু সরু যে ডালগুলো সেগুলো, এবার সেগুলো কি হচ্ছে? এই যে হাওয়া দিচ্ছে না, হাওয়াতে সেই শুকনো সরু যে ডালগুলো সেগুলো কাঁপছে,
এবং কবির দেখে মনে হচ্ছে যে এটা কাঁপছে না, অ্যাকচুয়ালি ওরা নাচছে। এবং কতক্ষণ পর্যন্ত এই দৃশ্যটি দেখা যাচ্ছে? টিল দ্য শাট অব ইভ, সন্ধে নামা পর্যন্ত এই দৃশ্য দেখা যায়। এবং এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। তো এই যে হাওয়া দিচ্ছে, শুধু যে পাতা ঝরে যাচ্ছে তা না, গাছের ডালপালাগুলোও কিন্তু নড়ছে, এবং কবি মনে সেটা তিনি দেখছেন কিভাবে, যে যেন নাচছে। আর সেটা চলছে কতক্ষণ পর্যন্ত? সন্ধ্যের অন্ধকার নামা পর্যন্ত সেটা দেখা যাচ্ছে, এবং কবির সেটা দেখে খুব ভালো লাগছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, হুজ চার্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। কটেজ মানে তো কুঁড়ে ঘর, আর রিগ হচ্ছে ওই কুঁড়ে ঘরের যে ছাদ বা চাল। তো সেইখানে স্প্যারো, চড়াই পাখি রয়েছে, এবং চড়াই পাখি কি করছে? কিচির মিচির করে ডাকছে ওই কটেজ রিগের ওপর বসে। আর তার এই যে ডাক, সেই ডাক উড মেক বিলিভ, আমাকে যেন বিশ্বাস করাচ্ছে, বা তার ডাক শুনে আমার মনের মধ্যে বিশ্বাস হচ্ছে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে বসন্তকাল বোধ হয় এই একটু আগেও খুনসুটি করছিল। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, এই যে দুটো লাইন, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, এই দুটো লাইনের মধ্যে কবি খুব সুন্দরভাবে এক তো বসন্তকালের যে একটা ফ্লিটিং নেচার আছে, ফ্লিটিং নেচার মানে বসন্তকাল ক্ষণস্থায়ী, সে অল্প সময়ের জন্য আসে, এবং এই যে বসন্তকাল আসে, শীতকালের পরে বসন্ত আসে, এবং সেই বসন্ত খুব ক্ষণস্থায়ী হয়, অল্প সময়ের জন্য আসে, এবং কখন যেন বসন্তকাল চলে যায় গ্রীষ্মের দিকে। তার মানে বসন্তকাল যে আসছে এবং খুব অল্প সময়ের জন্য থাকছে, এবং কখন আমাদের অজান্তেই হঠাৎ করে আমরা খেয়াল করি যে আরে বসন্তকাল তো চলে গেছে, এবার বসন্তের পরেই কে আসে? সামার, গ্রীষ্মকাল। তাহলে বসন্ত আসে, তারপর খুব অল্প সময়ের জন্য থেকে সে গ্রীষ্মের সাথে মিশে যায়, এবং সেটা আমরা বুঝতেও পারি না। তাহলে এই যে একটা ফ্লিটিং নেচার, তার ক্ষণস্থায়িত্ব, আর এই যে ট্রানজিশন, বদল, স্প্রিং থেকে যে সামারে বদল, এই জিনিসটা বোঝাতে তিনি এই লাইন দুটো লিখেছেন। আর সামার হচ্ছে প্রাচুর্যের সময়, অ্যাবান্ডান্স, সেই সময় প্রকৃতি একেবারে সব দিক থেকে যেন উপচে পড়ে। কিন্তু এই যে উপচে পড়া ব্যাপারটা, মানে গাছে গাছে ফুল ফলে ভরে যায়, পাখি ডাকে, প্রকৃতি যেন সেজে ওঠে, এই যে বিষয়টা, এটা কিন্তু শুরু হয়ে যায় স্প্রিং থেকে বা বসন্তকাল থেকেই এটা শুরু হয়ে যায়। ঠিক যেরকম শরৎ থেকে শীতের যে ব্যাপারগুলো সেটা শুরু হয়ে যায়, ঠিক একইভাবে সামারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় কিন্তু বসন্তকাল থেকে বা স্প্রিং টাইম থেকে। তাহলে সামারে প্রচুর ফুল ফুটছে, তার শুরুটা হচ্ছে কখন? বসন্তকালে হচ্ছে, তাই তো? তাহলে এই যে বসন্তকাল আসছে এবং গ্রীষ্মের দিকে যাচ্ছে, এই ফ্লিটিং নেচার এবং ট্রানজিশন, স্প্রিং থেকে সামারে ট্রানজিশন, এই জিনিসটা বোঝাবার জন্য তিনি এই দুটো লাইন লিখেছেন। যে এই যে চড়াই পাখির ডাক, এই চড়াই পাখির ডাক শুনে আমার মনে হচ্ছিল বা মনে হচ্ছে বসন্তকাল এই জাস্ট আশেপাশেই আছে, এরকম সে খুনসুটি করছে, এবং চট করে সে চলে যাচ্ছে কোথায়? সামারে, অর্থাৎ সামারের সাথে মিশে যাচ্ছে, যে সামারে প্রচুর ফুল ফুটছে, প্রচুর প্রাচুর্য আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। আমার ভালো লাগে যখন কটেজের, এবার সন্ধ্যা হচ্ছে, কারণ এর আগেই কবি বলেছেন যে সন্ধে নামা পর্যন্ত এই যে গাছের ডালপালাগুলো নড়ে, আমার দেখলে মনে হয় যেন তারা নাচছে, আমার খুব ভালো লাগে দেখতে। তো এবার সন্ধে নামছে, সন্ধে নামা মানে ঠান্ডা পড়ছে,
হয়তো ধরা যেতে পারে যে চিমনিতে বাড়ির যে ফায়ার প্লেসে হয়তো আগুন জ্বলছে, এবং সেই আগুনের যে ধোঁয়া, বা এরকমও হতে পারে রান্না হচ্ছে তার যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো কি হচ্ছে না ওই কটেজ থেকে বেরিয়ে যাচ্ছে ধোঁয়া, এবং বেরিয়ে গিয়ে সেটা কার্ল আপওয়ার্ডস, কুণ্ডলি পাকিয়ে সেটা উপরের দিকে উঠছে। ধোঁয়া যেরকম পাক খেয়ে খেয়ে উপরের দিকে উঠছে। আর ধরে নেওয়া যেতে পারে কটেজটার মাথার ওপরে একটা হয়তো গাছ রয়েছে, মানে কটেজের পাশে হয়তো একটা গাছ রয়েছে, সেই গাছটা কটেজটাকে ছায়ার মতো দিয়ে রয়েছে। আর গাছের তো পাতা আগেই বলা হয়েছে ঝরে যাচ্ছে ধীরে ধীরে। এখন গাছ কীরকম নেকেড, অর্থাৎ ন্যাড়া, পাতা ঝরে গিয়ে ডালপালা সর্বস্ব হয়ে ন্যাড়া গাছ, এবং সেই গাছের যে ন্যাড়া ডালগুলো রয়েছে সেই ডালের মধ্যে দিয়ে ধোঁয়াটা কি হচ্ছে পাক খেয়ে খেয়ে উপরের দিকে উঠছে। তো এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমরা যেটা দেখছি প্রথম থেকে যে কবিতাটা চলছে, খুব ছোটোখাটো অটাম এবং কান্ট্রিসাইড, গ্রামাঞ্চলে শরৎকালে কি ধরনের দৃশ্য দেখা যায় এবং কি ধরনের সাউন্ড শোনা যায়, সেগুলোই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ওই গাছের পাতা ঝরে যাচ্ছে, সাউন্ডের মধ্যে যেরকম রয়েছে স্প্যারো, চড়াই পাখি ডাকছে। তো খুব ছোট ছোট প্রকৃতিতে খুব স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে যে ছোটোখাটো ঘটনাগুলো রুটিন মাফিক ঘটছে, সেইগুলোই কিন্তু তিনি তুলে ধরছেন। এছাড়া কিন্তু আর কিচ্ছু না। অটামের যে দৈনন্দিন জীবনের ওই সময়ের যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোই তিনি খুব সুন্দরভাবে আমাদের জানাচ্ছেন, এবং তার সাথে সাথে বলছেন এই প্রতিটি জিনিসই আমার ভীষণ ভালো লাগে। নেক্সট, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। কোট মানে হচ্ছে পাখির বাসা। তো এই সময় পাখিরা, এখানে পিজিয়ন্স বলা হয়েছে পায়রা, তো পায়রারা তাদের বাসায় নেসেল রাউন্ড মানে কি, তারা তাদের বাসায় গিয়ে আশ্রয় নিচ্ছে। সময়টা কীরকম, অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকমই নভেম্বর মাসের, ডাল মানে কি বিষণ্ণ দিনগুলোতে পায়রারা কি করছে, তাদের বাসায় গিয়ে আশ্রয় নিচ্ছে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, এবং গ্রাম্য এলাকা, সেখানে ধরে নেওয়া যেতে পারে ডাং হিল, গোবরের স্তূপ রয়েছে, তো সেই ডাং হিলের ওপরে হয়তো একটা মোরগ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে। দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট আমাদের চারপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, সেগুলোর দিকে হয়তো আমরা সেভাবে মনোযোগ দিয়ে তাকাই না, সেই ছোট ছোট অতি সাধারণ জিনিসগুলোই কিন্তু ভারী সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে আসছে বা আমরা দেখতে পাচ্ছি। তারপর কি হচ্ছে, দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। হিথ মানে হচ্ছে পতিত জমি, পতিত জমি মানে যেখানে চাষবাস হয় না, আগাছা ভরা এমনি জমি, বন্ধা বলা যেতে পারে। তো সেই জমির ওপরে হাওয়া কল রয়েছে, তো সেই হাওয়া কল হাওয়ার দ্বারা চালিত হয়ে ধীরে ধীরে চলছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেনস ব্রেস্ট ফলস অন দ্য স্টাবলি। র্যাভেন মানে হচ্ছে দাঁড়কাক, তো সেই দাঁড়কাকের বুক থেকে হয়তো একটা পালক খসে পড়লো। কত সূক্ষ্ম জিনিস কবির চোখে পড়েছে, একটা পাখির গা থেকে পালক খসে পড়ছে, এটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বহীন ঘটনা, কিন্তু একজন কবি তিনি সেটাকেও, সাধারণ মানুষের কাছে যেটা অতি গুরুত্বহীন একটা তুচ্ছ ঘটনা, সেটাকেও তিনি তার কবিতায় জায়গা দিয়েছেন, এবং সেটাও তিনি তার ভালো লাগার চোখ দিয়ে দেখছেন। তো সেই দাঁড়কাকের বুক থেকে একটা পালক খসে পড়ছে কোথায়, ফলস অন দ্য স্টাবল লি। লি মানে হচ্ছে ঘাস জমি, আর স্টাবল শব্দটার মানে হচ্ছে ঘাস কাটার পর বা ফসল কাটার পর গোড়া থেকে কিছুটা অংশ মাটির ওপর উঠে থাকে, মানে ফসলের ওপরটা কেটে নেওয়া হয়েছে কিন্তু গোড়াটা রয়ে গেছে এবং সেটা মাটির কিছুটা ওপরে এরকমভাবে উঠে থাকে, এটাকে বলা হচ্ছে স্টাবল। তো এই যে জমিটা ওই রকমই, হয়তো ঘাস কাটা হয়েছে বা ফসল হয়েছিল, সেই ফসল কাটা হয়েছে, তার গোড়াগুলো রয়ে গেছে, তো সেই জমির ওপরে দাঁড়কাকের পালকটা খসে পড়ছে।
The acorns near the old crow's nest fall pattering down the tree. acorn হচ্ছে ওক গাছের ফল বা সেই ফলের বীজকে acorn বলা হচ্ছে। এবং ওক গাছটা কোথায়? নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বৃদ্ধ কাকের বাসার কাছে। এবং সেই গাছ থেকে যে একর্নগুলো হয়তো পেকে গেছে, পেকে গিয়ে এবার সেগুলো গাছ থেকে খসে পড়ছে। ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, তাহলে গাছ থেকে সেগুলো খসে পড়ছে। এবং প্যাটারিং মানে একটা টুপটাপ করে আওয়াজ করা, এটার মানে হচ্ছে প্যাটারিং। তো এই যে আমরা কবিতায় যে পরিবেশটা দেখছি, আমরা ওভারঅল পরিবেশটা যদি দেখি, পরিবেশের মধ্যে একটা খুব শান্তি রয়েছে, শান্তিপূর্ণ একটা পরিবেশ, যেখানে কোনো কোলাহল নেই, কোনো অশান্তি নেই, চিৎকার চেঁচামেচি নেই। তো সেই শান্ত পরিবেশে যখন গাছ থেকে ওই একর্নগুলো বা ওক গাছের ফলগুলো খসে পড়ছে এবং ক্রমাগতই পড়ছে, এই পড়ার ফলে যেটা হচ্ছে একটা টুপটাপ করে মিষ্টি একটা আওয়াজ হচ্ছে। তারপর কি হচ্ছে? দ্য গ্রান্টিং pigs that wait for all scramble and hurry where they fall. pigs হচ্ছে শূকর, এবং গ্রান্টিং pigs মানে কি? গ্রান্টিং হচ্ছে শূকরেরা এটা ঘোত ঘোত করে আওয়াজ করে, ওটাই ওদের ডাক। তো তারা কি করছে? ওই রকম মুখে আওয়াজ করতে করতে বা ডাকতে ডাকতে তারা স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, স্ক্র্যাম্বল এবং হারি দুটোর মানে কিন্তু একই, তাড়াহুড়ো করে বা ঠেলাঠেলি করে, হুড়োহুড়ি করে যাওয়া। কোথায় যাচ্ছে? হোয়ার দে ফল, যেখানে ওই একর্নগুলো পড়ছে। একটা জায়গা আমি ছোট্ট বাদ দিয়েছি, দ্যাট ওয়েট ফর অল, অর্থাৎ এই যে গাছ থেকে ওক ফলগুলো পড়ছে, খুব সম্ভবত ওগুলো শূকরের খাদ্য, মানে ওরা ওটা খায়। এবং ওরা জানে, ওরা প্রকৃতির জীব, তো প্রকৃতির জীব কিন্তু মানুষের থেকে অনেক বেশি জানে। ফলে ওরা জানে যে এই সময় এই ফলগুলো গাছ থেকে খসে পড়ে। সেই জন্য দ্যাট ওয়েট ফর অল, ওরা যেন অপেক্ষা করে আছে যে কখন ওই ফলগুলো গাছ থেকে খসে পড়বে। আর খসে পড়লেই ওরা কি করছে? মুখে ওই রকম ওদের যেটা ডাক, গ্রান্ট করতে করতে তারা হুড়োহুড়ি করে, তাড়াহুড়ো করে তারা সেই দিকে ছুটছে। কেন না? ওইগুলোকে ওরা খাবে বলে। তাহলে এই যে কবিতা এখানেই শেষ, কিন্তু এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতার মধ্যে আমরা অটামের ইংল্যান্ড কান্ট্রিসাইড, যেটা ইংলিশ কান্ট্রিসাইড, সেখানে যে শরৎ ঋতু, সেই শরৎ ঋতুতে গ্রামের যে একটা শান্ত পরিবেশ এবং এই যে শান্তি, এই শান্তির মধ্যে কিন্তু একটা কোথাও একটা বিষণ্ণতাও রয়েছে, একটা বিষণ্ণতা মাখানো শান্তি। এই যে অনুভূতিটা, এটা বোঝা বা বোঝানোটা খুবই কঠিন, এটা উপলব্ধি করার বিষয় যে একটা শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তির মাঝখানে একটা কোথাও বিষণ্ণতা রয়েছে। কেন না? গাছের পাতা হয়তো হাওয়া দিচ্ছে, কিন্তু গাছের পাতাগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে, পাখিরা আস্তে আস্তে, কারণ পুরো প্রকৃতিটাই যেন বুঝতে পারছে। আর আমরা জানি কি, অটাম উইন্টারের আগে আসে, যেরকম স্প্রিং সামারের আগে আসে, সেরকম অটাম উইন্টারের আগে আসে। আর উইন্টার মানেই কি, বিশেষ করে ইংল্যান্ডের মতো জায়গায় উইন্টার মানে সেখানে ধীরে ধীরে প্রকৃতিতে যেন জীবনের সমস্ত চিহ্ন মুছে যায়, এবং সেটা প্রকৃতি টের পায় যে এইবার শীতকাল আসছে, এইবার যেন প্রকৃতি থেকে সব সুন্দর মুছে যাবে, থাকবে শুধু কি, চারপাশে শুধু বরফ। তো এই যে আসছে, আর সেই আসার সূচনাটা কে করছে? অটাম। তাহলে অটামের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু ওই যে আগামী দিনে একটা প্রাণহীনতা, একটা শুষ্ক ভাব আসছে, তার সূচনাটা কিন্তু অটামেই হয়ে যাচ্ছে। ফলে অটামের যে সৌন্দর্য, তার মধ্যে শান্তি রয়েছে, তার মধ্যে স্নিগ্ধতা রয়েছে, তার মধ্যে একটা নরম ব্যাপার রয়েছে, কিন্তু তার সাথে এটাও ঠিক, তার মাঝে একটা বিষণ্ণতা রয়েছে। তো এই হচ্ছে কবিতা অটাম, written by John Clare. In the next video, I'll start the next chapter. Till then, bye. Have a great day.